Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 madhyamik exam 2027 সাবজেক্ট জিওগ্রাফি। এই জিওগ্রাফি সাবজেক্টেরই আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারের আজকে কিন্তু 5 নম্বর পার্ট শেয়ার করব। আর এই 5 নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে যেটুকু শেয়ার করব তার মধ্যেকার এমসিকিউ কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের সব কোশ্চেনগুলোই কিন্তু উত্তর সমেত শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো চিরতরে দূর হয়ে যাবে। তো তোমরা এই চ্যানেল থেকে কি পাবে না, বাংলা, ইংরাজি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স এই 5টা বিষয় কিন্তু শেয়ার করা হয় এবং গতবারেও এখান থেকে অনেক কোশ্চেন কমন এসেছিলো, 100% কোশ্চেন কমন এসেছিলো। তাই বলবো তোমাদের দাদা দিদিদের কাছে যদি একবার জিজ্ঞাসা করে নিতে পারো, আর তা না হলে সরাসরি চলে যাও চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করো, দেখো গতবারে যে ধরনের কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছিলো। আজকে কিন্তু শেয়ার করছি এই জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি সাবজেক্টেরই কিন্তু প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টারেরই কিন্তু আজকে 5 নম্বর পার্ট শেয়ার করছি। তাহলে দেখো, আমরা যে কোনো একটা বই নিয়ে বসতে হবে। তো যার কাছে যে বই আছে সে সেই বই নিয়ে বসবে। তা সত্ত্বেও আমি বলবো, যদি এই বইটা কারো কাছে থাকে, ছায়া প্রকাশের ভূগোল ও পরিবেশ, দুলাল দাস ও চন্দন সুরভি দাস, এই বইটা যদি থাকে তাহলে অবশ্যই এই বইটা নিয়ে বসবে। আর তা না হলে যে কোনো রাইটারের যে কোনো বই নিয়ে বসলেই হবে। তাই এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যে চ্যাপ্টার যেটা আছে সেটা কিন্তু বের করতে হবে। তো আমরা আজকে চ্যাপ্টার 1-এর আজকে কিন্তু শেয়ার করব। চ্যাপ্টার 1-এর কি না, এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের কিন্তু আজকে শেয়ার করব কোন জায়গাটা থেকে, দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ 9 পাতা থেকে, অর্থাৎ হিমবাহের ধারণা থেকে। এইখান থেকে কিন্তু শেয়ার করতে শুরু করব। দেখো, হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ হিমবাহের ফলেও কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো, গরমের তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে অনেক সময় মন চায় বরফের দেশে পাড়ি দিতে। সেখানে চারিদিকে শুধু সাদা পাহাড়, তারই মাঝে পড়তে থাকে হালকা পেঁজা তুলোর মতো তুষার বৃষ্টি। আর তাকে এই তুষারপাত বলে। এই তুষারপাত থেকেই তৈরি হয় কঠিন বরফ, আর তা থেকেই তৈরি হয় চলমান বরফের স্তূপ অর্থাৎ হিমবাহ। তাহলে হিমবাহ সৃষ্টির ইতিহাসটা একটুখানি জানা গেল। এবার দেখো, সুপেয় জলের বৃহত্তম সঞ্চার হিসাবে হিমবাহ। তাহলে সুপেয় জল মানে যে জলটা আমরা পান করি সেই জলের প্রধান উৎসই হচ্ছে এই হিমবাহ। তুষার থেকে হিমবাহ কয়েকটি পর্যায়ে, অর্থাৎ 1 নম্বর পর্যায়ে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সে এর নিচে থাকলে বা নামলে জলীয় তুষার বাষ্প তুষারে পরিণত হয় এবং তা হালকা তুলোর মতো ঝরে পড়ে। তাহলে আমরা তুষার যেটাকে বলবো, 0 ডিগ্রি হওয়া মানে বরফ জমে যাওয়া, অর্থাৎ বরফ হতে শুরু করা। তো বরফ জমে গেলে সেগুলো তুলোর মতন কিন্তু নরম থাকে। এর ঘনত্ব 0.1, এতে প্রচুর বায়ু থাকে। 2 নম্বর দেখো, ক্রমাগত পরপর জমা হওয়া তুষারের সঞ্চিত চাপের নিচে তুষার জমাট বেঁধে নেভে বা ফর্নে পরিণত হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, দাগিয়ে নাও। এর ঘনত্ব 0.72, তবে এই নেভে ও ফার্ন এক নয়। তো নেভে বয়সে নবীন, আর তা পুরো একটি ঋতু জমাটবদ্ধ অবস্থায় থাকলে তাকে ফার্ন বলে। তাহলে ফার্ন আর নেভেটা কিন্তু দাগিয়ে নেবে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর দেখো, আরও চাপ বাড়লে ফার্ন জমাট বেঁধে কঠিন বরফে পরিণত হয়। এর ফলে এর ঘনত্ব প্রায় 0.4 থেকে 0.9। 4 নম্বর দেখো, এই কঠিন বরফ 1 ঘন মিটারের মতো পুরু হলে তা ঢাল বরাবর নেমে যায়। তো নদীর জল যেমন নেমে আসে উচ্চ থেকে নিচের দিকে নেমে আসে, ঠিক এই হিমবাহ বা এই হিমবাহের কাজও কিন্তু এরকম ধরনের, অর্থাৎ বরফে বা পাহাড়ের গা বেয়ে এটা ধীরে ধীরে নেমে আসতে থাকে। এবার দেখো, বলছে কেবল 2 মেরু অর্থাৎ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় যে পরিমাণ বরফ জমে আছে তা প্রায় 3.25 কোটি ঘন কিমি জলের সমান। তো হিমবাহ হলো পৃথিবীর বৃহত্তর সুপেয় জলের সঞ্চার, এটাও কিন্তু দাগিয়ে নেও। অর্থাৎ হিমবাহ হলো পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চার। এবার আমরা হিমরেখায় চলে যাব। তো পর্বতের উঁচু অংশের যে বা মেরু অঞ্চলের যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার থাকে,
যার নিচে নামলেই তুষার বা বরফ জলে গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে হিমরেখা বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও দাগিয়ে নেবো। এই হিমরেখার কতগুলো বৈশিষ্ট্য থাকে, হিমরেখার বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো হিমরেখার ওপর সারা বছরের তুষার জমে থাকা, অর্থাৎ গ্রীষ্মকালেও তুষার গলে যায় না। তো দেখো এখানে দেখো হিমবাহের একটা প্রধান ফিচার্স কী, দেখো কি না, এটা কিন্তু আমি শেয়ার করেছি। তো গ্রীষ্মকালে তুষার গলে যায় না, অর্থাৎ তুষার না গলে যাওয়া। ঋতু অনুযায়ী হিমরেখার অবস্থানের পরিবর্তন হয়, আর গ্রীষ্মকালে হিমরেখা ওপরে উঠে যায়, আবার শীতকালে তা নেমে যায়। 3 নম্বর, কোনো স্থানের অক্ষাংশ ও উচ্চতা। সাধারণত এই দুই বিষয়ের উপরই হিমরেখার উচ্চতা নির্ভর করে। অক্ষাংশ বাড়লে হিমরেখার উচ্চতা কমে, এবং সেই জন্য এই নিরক্ষীয় অঞ্চলে হিমবাহের উচ্চতা সর্বাধিক। তো মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্রপৃষ্ঠ উচ্চতায় থাকে, আর হিমবাহ হিমালয় পর্বতের দক্ষিণাংশে হিমরেখার উচ্চতা প্রায় 6000 মিটার ও উত্তরাংশে প্রায় 4000 মিটার। তাহলে বুঝতেই পারছো যে হিমালয়টা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে অবস্থিত। এবার চলে যাই আমরা পরের পাতায় গিয়ে দেখব। দেখো বুঝো হিমবাহের প্রকারভেদ। তো আমরা হিমবাহ কীরকমভাবে প্রকারভেদ, অর্থাৎ মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ, এই 3 রকমের হিমবাহ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ মহাদেশকে ঘিরে বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত বরফের সঞ্চার, এটাই হচ্ছে মহাদেশীয় হিমবাহ। আর উচ্চ পার্বত্য অঞ্চলের উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। আর 3 নম্বর হচ্ছে পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ উপত্যকা হিমবাহ যখন নিচে নেমে পর্বতের পাদদেশ বিস্তৃত হয় তখনই তাকে পাদদেশীয় হিমবাহ বলে। এটাও কি 3টে কোশ্চেন কিন্তু দাগিয়ে নেও। এবার এর মধ্যে কিছু কিছু কোশ্চেন আমরা শেয়ার করব। দেখো এই যে সিয়াচেন, অর্থাৎ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ এটা কোনটি? এটা হচ্ছে আলাস্কার মালাসাপিনা। তো পৃথিবীর দ্রুততম হিমবাহ এই জ্যাকবসাভো ইসব্রে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাও কিন্তু আমি শেয়ার করেছি। এবার চলে আসবো হিমশৈল। দেখো হিমশৈলটা কি, অর্থাৎ দেখো ভাসমান বিশাল বরফের পিণ্ডকে হিমশৈল বলে। তো আমাদের মনে আছে ছোট্টবেলায় আমরা বইতে পড়েছি যে টাইটানিকের প্রথম যাত্রা কত না 1912 সালের 14 এপ্রিলের যাত্রা করেছিল। আর বরফের নীতি হচ্ছে যে 4 ভাগের 3টে ভাগ জলের তলায় থাকবে, একটা ভাগ উপরের দিকে থাকবে, তাই চালক কোনো অবস্থাতেই বুঝতে পারেনি। এই কারণের জন্য কিন্তু এই টাইটানিকের প্রথম যাত্রাতেই ধ্বংস হয়ে গেছিলো। এটা কিন্তু আমরা সবাই জানি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো যে ক্রেপস বা এই বার্ক স্প্রুন্ড, অর্থাৎ ক্রেপস অসম ঢালযুক্ত উপত্যকার মধ্যে দিয়ে এগোনোর সময় হিমবাহে যথেষ্ট চাপ পড়ে। এর ফলে কি হয়, হিমবাহের পৃষ্ঠদেশ চির ও ফাটলের সৃষ্টি হয়। একেই ক্রেভাস বলে। এর গভীরতা 50 মিটার পর্যন্ত হতে পারে। আর বার্ক স্প্রুন্ড উচ্চ পার্বত্য গাত্র থেকে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসার ফলে পাহাড়ের গায়ে যে হিমবাহের মধ্যে দিয়ে বড় বড় ফাটলের সৃষ্টি হয়, একেই বলে বার্ক স্প্রুন্ড বলে। এইটা দেখা যায় কোথায়? তো আমাদেরই সবচেয়ে পরিচিত মাউন্ট এভারেস্ট আমাদের দেশেরই সীমান্ত অঞ্চলে অবস্থিত, অর্থাৎ নেপাল সীমান্তেই এটা অবস্থিত। এইখানে অর্থাৎ মাউন্ট এভারেস্ট অঞ্চলেই এখানে কিন্তু অসংখ্য বার্ক স্প্রুন্ড দেখা যায়। এবার দেখো ক্রেপস আর বার্ক স্প্রুন্ডের মধ্যে পার্থক্য কী, এইটা কিন্তু দাগিয়ে নাও, এটা কিন্তু তোমরা পড়ে নেবে। এবার পর্বতারোহণের সমস্যা। আমরা সবাই পর্বতারোহণ করি, আমাদের দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্বতারোহণ করে। এই পর্বতারোহণের একটা সমস্যা, দেখো পর্বতে উঠতে পারলে ইচ্ছা করলেই কিন্তু ওঠা যায় না, তো অনেক কিছুর মোকাবিলা করতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে হিমানী সম্প্রপাত। এই হিমানী সম্প্রপাত ঘটলে কিন্তু কী হয়, অর্থাৎ বরফের যে চাইগুলো জমে থাকে সেগুলো হঠাৎ করে খুলে পড়ে যায়, অর্থাৎ ধসে যায়। বালির গাদার উপর উঠলে যেমন ধসে পড়ে, ঠিক এরকমভাবে ধসে পড়ে। এর ফলেই কিন্তু সেই সমস্যাটা দেখা দেয়। এবার আমরা চলে আসবো পরের পাতাতে এসে আমরা হিমবাহ তো দেখেছি, হিমবাহের কাজ। দেখো আমরা নদীর কাজকে দেখেছি। নদীর কাজে উচ্চ মধ্য নিম্ন 3টে গতিতেই কিন্তু নদী
কাজ করে, অর্থাৎ উপরে থেকে নদী যখন খরস্রোতা তখন ক্ষয়কার্য করে, তারপর বহন করে এবং এসে এক জায়গায় অপসারণ করে, অর্থাৎ এই অবক্ষেপণ করে। তো এখানে এই নদীর মতো হিমবাহের ক্ষয়সাধন ও বহন অবক্ষেপণ এই 3 প্রক্রিয়ায় কাজ কিন্তু চলে। তো এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর কাজ হচ্ছে যে এই ক্ষয় সাধন, অর্থাৎ যখন নদী যখন পাহাড় থেকে নেমে আসে, যেমন ক্ষয়কার্য করতে করতে আসে, হিমবাহ কিন্তু এরকম নদীর মতোই আস্তে আস্তে নেমে আসে, একটু জল গড়ে, আর তার সাথে সাথে ওই হিমানি বরফগুলো চলতে থাকে, অর্থাৎ নদীর মতোই সে চলতে থাকে, তার ফলে কিন্তু ক্ষয়কার্য হয়। আর তারপরে এসে কী হয়, তারপরে সে বহন করে, অর্থাৎ উৎপাটন ও অবঘর্ষ পদ্ধতিতে উৎপন্ন মসৃণ ও চূর্ণ পাথরগুলি হিমবাহের সাথে পরিবাহিত হয়, একেই বলা হয় বহন। তাহলে বহন হলো, এবার নিয়ে এসে এক জায়গায় জমা হলো, এইটাকেই বলবো আমরা অবক্ষেপণ। ঠিক নদীর মতো হিমবাহেরও কিন্তু এই 3টে কাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও কিন্তু পড়ো তোমরা ভালো। আচ্ছা, এবার চলে আসবো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী। হিমালয়ের ক্ষয়কার্য হচ্ছে, ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করি, এরিটি আর পিরামিড চূড়। এই যে আমরা চিত্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা বুঝতে পারি না কোশ্চেনটা কীভাবে আসে, তাই আমি কিন্তু কোশ্চেনটা এর ভেতরে ঢুকেই কিন্তু কোশ্চেনটা করেছি যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অর্থাৎ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। একটা হচ্ছে করি, এরিটি আর হচ্ছে পিরামিড চূড়া, আর একটা হচ্ছে যে হিমবাহ উপত্যকা আর রসে মাতানে। এই যে জিনিসগুলো আমরা দেখো, এই পিরামিড শঙ্কু, পিরামিড শৃঙ্গ যেটাকে বলে, উদাহরণস্বরূপ আলস পর্বতের মার্টান হর্ন শৃঙ্গ, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ এটার গুরুত্বপূর্ণ উদাহরণ। এবার আসবো আমরা যে এই রসে মাতানে। দেখো, এই রসে মাতানে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আমাদের দেয়, আমাদের প্রজেক্ট ওয়ার্কে কিন্তু রসে মাতানে করতে দেয়, বা এটা কিন্তু সেই রসে মাতানের চিত্রটা কিন্তু আমরা ভালোভাবেই করতে পারি। কখনো কখনো কোরিয়ালিটি দেয়, কখনো কখনো বা ঝুলন্ত উপত্যকা দেয়। তো এই 3টেই কিন্তু প্রজেক্ট ওয়ার্কের পক্ষে একদম গুরুত্বপূর্ণ। তো আমরা রসে মাতানটা পড়ে আজকে কিন্তু শেষ করব। তো হিমবাহের গতিপথে কোনো উচ্চভূমির বা উচ্চ কঠিন শিলার ঢিবি অবস্থান করলে এই অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকটি মসৃণ হয় এবং এর বিপরীত দিকটা কিন্তু উৎপাটন প্রক্রিয়া চলতেই থাকে। তো এবড়ো খেবড়ো হয়, এইরূপ অসমান ভূমিরূপকে রসে মাতানো বলে। তো দেখো, কাশ্মীর উপত্যকায় এই ভূমি দেখা যায়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি শেয়ার করেছি। তো এই রসে মাতানের চিত্রটা দেখে বুঝতে পারবে যে এরকম একটা চিত্র সৃষ্টি হবে। এর প্রতিবাদ ঢালের দিকে দেখো অন্যরকম, আর অনুবাদ ঢালে, অর্থাৎ অবঘর্ষ ক্ষয় উৎপাটন ক্ষয় দুই রকমভাবে কিন্তু এটা দেখানো হয়েছে। তো এই পর্যন্তই আমরা পড়ব। আর এখান থেকে যে প্রশ্নগুলো, এইটুকু পড়ার মধ্যে যে প্রশ্ন, প্রায় 1 ডজনেরও বেশি, মোটামুটি ধরো 15টা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর 15টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলোই কিন্তু শেয়ার করা হয়েছে। এবার দেখো, এই কোশ্চেনগুলো কোন পরীক্ষাতে আসতে পারে। এবার দেখো, ক্লাসে যে সামেটিভ পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু অবশ্যই আসবে, আর তোমাদের টেস্ট এক্সাম যেটা সেটাও কিন্তু আসবে। আর 2027 সালে গিয়ে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তখনও কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন হবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। তো কোশ্চেনগুলো শেয়ার করি। দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তির উৎস কী। বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তির উৎস কী। প্রধান শক্তির উৎস কি। দেখো, উত্তরটা হবে যে সূর্যের শক্তি, অর্থাৎ সৌরশক্তি। 2 নম্বর শেয়ার করবো। দেখো, হিমবাহের ক্ষয়কার্যে কোন হিমবাহের ক্ষয়কার্যে কোন ভূমি রূপ গঠিত হয়। কোন ভূমি রূপ গঠিত হয়। দেখো, অর্থাৎ এটা উত্তরটা হবে ইউ আকৃতির উপত্যকা। 3 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো, হিমবাহের অপর নাম কি। হিমবাহের অপর
নাম কি? দেখো বরফের নদী, এটা উত্তরটা এখানেই শেয়ার হয়ে যাবে। নদী। 4 নম্বর শেয়ার করবো। দেখো 4 নম্বর হচ্ছে হিমরেখার প্রধান বৈশিষ্ট্য কি? হিমরেখার প্রধান বৈশিষ্ট্য কি? দেখো উত্তরটা হবে, দেখো গ্রীষ্মকালে তুষার পাত হয় না বা তুষার গলে না, গলে যায় না। না, এটা কিন্তু বৈশিষ্ট্য। 5 নম্বরটা দেখো, 5 নম্বর দেখো নুনাটক কি? টক কি? কি? দেখো উত্তরটা হবে যে বরফ মুক্ত শিলাযুক্ত শিলাযুক্ত বা শিলাযুক্তরা বরফ মুক্ত শিলাস্তূপ হবে এটা। স্তূপকে বলে নুনাটক। দেখো 6 নম্বর শেয়ার করবো। 6 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা বাহ কোনটি? দেখো আলাস্কার, উত্তরটা হবে আলাস্কার হারবার্ড হিমবাহ। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? দেখো কারাকোরাম পর্বতের সিয়াচেন চেন হিমবাহ। হিমবাহ। 7 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার কিন্তু 7 নম্বর কোশ্চেন শেয়ার করার পরে আমি বলবো যে এখান থেকে কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে জানতে পারবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায় এবং তোমরা সফলতা লাভ করতে পারো। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও সফলতা লাভ করবে, তোমরাও করবে, আমিও উপকৃত হব, ভীষণভাবে উৎসাহিত হব এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব, যে ভিডিওগুলো তোমাদের মাধ্যমিক তথা এইচএস পর্যন্ত সমস্ত কাজেই লাগবে। তাই এখন কিন্তু মাধ্যমিকের 5টা সাবজেক্ট শেয়ার করছি আর এইচএসের কিন্তু 4টে সাবজেক্ট শেয়ার করি। তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু সেগুলোও পেয়ে যাবে আর অনেক কিছু জানতেও পারবে। দেখো এবার আমি 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? দেখো দেখো জ্যাকব, উত্তরটা হবে একটু বড়, জ্যাকব সাভো ইসব্রে, সুন্দর নামটা। এবার 9 নম্বর দেখো,
9 নম্বর কোশ্চেন শেয়ার করব। টাইটানিক জাহাজের প্রথম যাত্রা কবে শুরু হয়? টাইটানিক জাহাজের প্রথম যাত্রা কবে শুরু হয়? দেখো উত্তরটা দেখো 1912 সাল। তাহলে ভাবো কবে? সালের 14 এপ্রিল। 10 নম্বর দেখো, 10 নম্বর হচ্ছে কোন অঞ্চলে অসংখ্য বার্গস্প্রুন্ড দেখা যায়? দেখো উত্তরটা হবে, দেখো মাউন্ট এভারেস্ট অঞ্চলে। অঞ্চলে 11 নম্বর দেখো, পর্বতারোহণের সবচেয়ে বড় সমস্যা কোনটি? সমস্যা কোনটি? দেখো উত্তরটা হয়েছে হিমানি সম্প্রপাত। 12 নম্বর কোশ্চেন দেখো, হিমবাহের প্রধান কাজগুলি কি কি? হিমবাহের প্রধানগুলি কি কি? দেখো 1 নম্বর হচ্ছে ক্ষয় সাধন, নদীর মতোই ক্ষয় সাধন। 2 নম্বর বহন। 3 নম্বর ও অধঃক্ষেপণ। দেখো 13 নম্বর কোশ্চেন। দেখো হিমবাহের সঞ্চিত পদার্থকে কি বলে? হিমবাহের সঞ্চিত পদার্থকে কি বলে? দেখো উত্তরটা হবে মোরেন। 14 নম্বর কোশ্চেন দেখো, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপের দুটি উদাহরণ দাও। গঠিত ভূমিরূপের দুটি উদাহরণ দাও। দেখো উত্তরটা হচ্ছে কোরিয়ার এরিটি। লাস্ট কোশ্চেন 15 নম্বর দেখো, কোন উপত্যকায় রসেমাতানে ভূমিরূপ দেখা যায়? রসেমাতানে ভূমিরূপ দেখা যায়। উত্তরটা হবে দেখো কাশ্মীর উপত্যকায়। দেখো এই পর্যন্তই কিন্তু শেয়ার করলাম, আর এই প্রশ্নগুলো থেকে একটা স্ক্রিনশট কিন্তু তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাই আমি বলবো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, আর
পাশে থাকা বেল আইকন বাটনটি অন করেই দিয়েছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে, আমিও উৎসাহিত হব এবং তোমাদের কাছে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেগুলো তোমাদের টেস্ট এক্সাম তথা মাধ্যমিক 2027 কাজে লাগবে। আর এছাড়াও এগুলো কিন্তু ক্লাসে যে সামিটিভ পরীক্ষা হচ্ছে এগুলোতেও কিন্তু কাজে লাগবে। আর এই সাথে সাথে আমি বলবো যে চ্যানেলের সাথে যুক্ত থাকো, এখান থেকে কিন্তু সমস্তটাই পেয়ে যাবে যেটা মাধ্যমিকের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে তোমাদের কাজে লাগে। তাহলে আজকে এখানে শেষ করছি, পরে এবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। গুড বাই ফ্রেন্ডস।